গিয়েছে আমরা অপেক্ষা করি এবং আমরা কাপড় পরে রেডি হয়ে আছি। হয় প্রজ্ঞাপন দিবে, না হলে আমাদেরকে মেরে ফেলবে। আমরা প্রজ্ঞাপন চাই। আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে আসছি। গুলি করে মেরে ফেলেন, নাহলে প্রজ্ঞাপন দেন। আমরা প্রজ্ঞাপন চাই। এখন সবারই মুখে স্লোগান চলবে। আমাদের যদি কোনো কারণে আজকের এই দাবি বাস্তবায়ন না হয়, আমরা কাপড়ের কাপড় নিয়ে এসেছি, আমরা কাপড়ের কাপড় পরে রেডি থাকবো। আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন ভাইয়েরা আপনারা গুলি করেন, আমরা আজকে ক্রস ফায়ার। যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, আপনারা জানেন যে আমি নিজেই উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে অবস্থান নিয়েছি। আমাদের ডান কানের এখনো শুনতে সমস্যা হয়। যে এই আমরা যেখানে যারা আছি, আমরা সবাই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে উৎপর্তভাবে জড়িত ছিলাম। আমরা সরকারের কোটা বিরোধী আন্দোলন সময়ের সাথে সেটা সরকার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের যে অসুস্থতার কথা জানিয়েছে এবং এখানে এক ভাই একটু খুবই অসুস্থ। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে। আমাদের কথা কেন রাখবে না? আমাদের প্রিয় সার্জিস ভাই, তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো। তোমরা কেন আমাদের বিপক্ষে গেছো? তোমরা কি দেখো না বিশ্বের 126টা দেশ, যেখানে 126টা দেশে সরকারের সময় জীবন দিয়ে দাবি আদায় করা হয় না। কোটা সংস্কার আন্দোলন তার প্রমাণ। তাহলে এই সরকারের সময় যদি জীবন দিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে সেই সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? তাহলে আমরা কি বলতে বাধ্য হচ্ছি যে চেয়ার বদলালে কখনো নীতি বদলায় না। মানুষ যখন ক্ষমতা পায় তখন ছাত্র সমাজের কথা ভুলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে, তোমাদের দুঃখ কষ্টের কথা বলে আমাদের কাছে মাসে একটা চিঠি দিও। অথচ আমরা তার সাথে কথা বলতে আসছি, ফেস টু ফেস কথা বলতে আসছি, অহিংস আন্দোলন করতেছি, অহিংসভাবে আমরা তার সাথে দেখা করতে আসছি। কেন এখানে আমাদের ছাত্র সমাজের উপরে গুলিবিদ্ধ করা হলো? আজকে কিন্তু সবাই মৃত্যুর মুখে পড়ে হলো। কেন গুলিতে আহত হতে হবে কেন? তার মানে কি? তার মানে আগে সরকারের আমলে যারা আন্দোলন করতো বলতো বিএনপি, জামাত, আর এখন যারাই আন্দোলন করে তারাই ছাত্রলীগ। তাহলে কি এই দেশের ছাত্র সমাজরা কখনো আন্দোলন করতে পারবে না? তাদের দাবি পূরণ হবে না? আবেদনের বয়স সীমার মতো যৌক্তিক একটা দাবি। আর নয় কাশতন আর কৃষ্ণ সংগ্রাম দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। বুকের ভেতর ভীষণ ঝড়, বুকের ভেতর ভীষণ ঝড়। কথা নিয়ে যদি আপনারা বলেন হয়ে গেছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না ভাই। আমি ভিতরে নিয়ে কি করতাম ভাই বলে? আমার দরকার আছে, আমার সিনিয়র ভাই বোন আছে, ওরা যাক। ভাই ও বোনেরা, আপনারা যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা সবাই গেটের এখানে আসেন, এসে চুপচাপ বসে থাকেন। প্রতিনিধি দল গিয়েছে, আমরা অপেক্ষা করি এবং আমরা কাপড় পরে রেডি হয়ে আছি। হয় প্রজ্ঞাপন দিবে, না হলে আমাদেরকে মেরে ফেলবে। আমরা প্রজ্ঞাপন চাই। আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে আসছি। গুলি করে মেরে ফেলেন, নাহলে প্রজ্ঞাপন দেন। আমরা প্রজ্ঞাপন চাই। আমাদের যদি কোনো কারণে আজকের এই দাবি বাস্তবায়ন না হয়, আমরা কাপড়ের কাপড় নিয়ে এসেছি, আমরা কাপড়ের কাপড় পরে রেডি থাকবো। আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন ভাইয়েরা আপনারা গুলি করেন, আমরা আজকে ক্রস ফায়ারে মরার প্রস্তুতি নিয়ে এখানে আসছি। যদি আমাদের দাবি বাস্তবে এক পা নড়বো না। আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা এখনই একটা খসড়া পাঠায় দেন, সিগনেচার দিয়ে বলেন যে
এক সপ্তাহের মধ্যে তোমাদের দাবি বাস্তবায়ন করা হবে। এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হইলেও আমরা সহ্য করব, কিন্তু আজকের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। আজকের মধ্যে সিদ্ধান্ত না দিলে আপনারা ভাইবেন না যে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য এসেছি। চাকরিতে যৌক্তিক দাবি প্রবেশের বয়সসীমা 35-এর আন্দোলন দীর্ঘ 12 বছর যাবত চলতেছে। তো আজকে আমরা প্রথমে শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করি, তারপর আমরা কেন্দ্রীয় কমিটি সমন্বয়ের সিদ্ধান্তক্রমে আমরা যমুনামুখী হই। যমুনামুখী হওয়ার পরে আমাদের এখানে প্রথমে পুলিশে আমাদেরকে হামলা করে, তারা আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে, তারা আমাদের উপর গ্রেনেড নিক্ষেপ করে, এমনকি তারা আমাদের উপর লাঠিচার্জ চালায়। তারপর আমরা 4:15 থেকে শুরু করে 5:15 পর্যন্ত 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টার ভিতরে তারা যদি কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা কাপড়ের কাপড় পরে থাকবো। কাপড়ের কাপড় পরার উদ্দেশ্য হচ্ছে 30-এর পরে আমাদের সার্টিফিকেট কোনো মূল্য থাকে না। 30-এর পরে যদি আমাদের সার্টিফিকেট মূল্য না থাকে তাহলে তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলুক, অন্যথায় আমরা এখান থেকে সরবো না। আমাদের একটাই দাবি এখন প্রজ্ঞাপন চাই এবং পড়ার টেবিলে গিয়ে পড়তে চাই। আমাদের প্রজ্ঞাপন চাই, মানে আমাদের এখন আর কোনো দাবি নাই। আমাদের রাজপথ থেকে আমরা প্রজ্ঞাপন আদায় করে বাসায় ফিরতে চাই। জানেন সারাদিন থেকে আমরা যে দাবি অন্বেষণ করেছি এবং সেই জায়গা থেকে প্রশাসনিক কিন্তু আমাদের দাবি রাখতে চেয়েছে এবং আমাদের উপরে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সব কিছুর উপরে ছাত্রভঙ্গ দেওয়ার করার চেষ্টা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে যখন কর্মসূচি পালন করতে পারছি না এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল আমাদের সাথে সমন্বয় করেনি, এবং তারপরে আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন হয় আমরা রাজপথে থাকতে চাই না, আমরা বাসায় ফিরে থাকতে চাই। বাট আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন বাসায় যাওয়ার অবস্থা নেই, কারণ সবাই দেখেছে আজকে আমি এখানে এসেছি। সুতরাং এই জায়গা থেকে একটা সমাধান না পেয়ে আমি যদি বাসায় যাই, আমি আসলে মরা ছাড়া আমার কোনো পথ খোলা থাকবে না। সুতরাং আমি আমার দাবি আদায় করার জন্য আমি আজকে কাপড়ের কাপড় পরে মরার জন্য প্রস্তুত আছি, কারণ বাসায় গিয়ে সবার ধিক্কার শুনে মরে যাওয়ার থেকে আমার এখানে মরা অনেক ভালো। সুতরাং আমি এখন মরার জন্য প্রস্তুত। আমরা এই জন্য সবাই কাপড়ের কাপড় পরে, বুকে গুলি, আপনি গুলি করবেন করেন, কোনো সমস্যা নাই। আমরা সবাই গুলি খেতেও প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। আমাদের প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, ওনারা দুজন হচ্ছে বাংলাদেশের অভিভাবক। স্পেশালভাবে আমাদের যে ছাত্ররা আছে তাদের অভিভাবক।